টিকিট স্ক্যানিং হয়ে গেল। এবার আমরা উঠে পড়ছি কেবল কারে, একদম উমানন্দ মন্দিরের ওপরে চলে এসেছি। ওপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ। উঠে পড়েছি এসি বাসে, বসার জায়গাও পেয়ে গেলাম। জালুকবাড়ি যে বাসগুলো যাচ্ছে সেই বাসগুলোতে উঠতে হলো। এই শেয়ার গাড়িতে আমরা যাচ্ছি, 30 টাকা করে পড়ছে, একদম মন্দির অব্দি নিয়ে যাবে। একদম মন্দিরের ভেতরে কিন্তু চলে এসেছি। আজকে দুপুরে আমরা পল্টন বাজারেরই একটা হোটেলে খাওয়া দাওয়া করছি। বশিষ্ঠ আশ্রমে চলে এসেছি। সুন্দর সুন্দর মেখলা রয়েছে, মেখলার কালেকশন কিন্তু বেশ ভালো। এটা কিন্তু আপনারা প্রথম মনে হয় আমার চ্যানেলেই দেখতে পাচ্ছেন, এত সুন্দর একটা ব্যবস্থা। এসে গেছি, আমাদের যে ভেসেলটা অ্যালার্ট করা হয়েছে এমভি মেঘনা, এইটা করেই আমরা যাব। একদম মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, দারুণ। নমস্কার, আমার আরো একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন রয়েছি গুয়াহাটিতে। আসলে আমরা গিয়েছিলাম মেঘালয় ট্যুরে। মেঘালয় মানে গুয়াহাটি হয়ে যেতে হয়। আমরা গুয়াহাটি থেকেই মেঘালয় গিয়েছিলাম, শিলংয়ে গিয়েছিলাম। শিলং থেকে ট্যুর ঘুরে আমরা আবার চলে এসেছি গুয়াহাটিতে। আমি এখানেই 2 দিন থাকবো এবং আপনাদের সাথেও শেয়ার করতে থাকবো গুয়াহাটি আপনারা যদি আসতে চান কিভাবে 2 দিনে খুব সস্তায় গুয়াহাটি ভ্রমণ করবেন। আমি এখন আছি গুয়াহাটির পল্টন বাজারের কাছেই একটা হোটেল আমি নিয়েছি। আর এখন আমি যাব মা কামাখ্যার দর্শনে। গুয়াহাটি আমরা আসলে অবশ্যই মা কামাখ্যার দর্শন করতে যাই। আমি এই ট্যুরটা শুরু করবো এই কামাখ্যা দর্শন দিয়েই। এখন আমি যাব কামাখ্যা মন্দিরে। এই পল্টন বাজার থেকে কিন্তু বাসও যাচ্ছে, ওখান থেকে কি বাস পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। এবং গুয়াহাটি খুব সস্তায় কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি কি ঘুরে দেখবেন, সমস্ত তথ্য আমার এই ভিডিওতে থাকছে, তাই দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। গুয়াহাটি এসে আমরা উঠেছি হোটেল গ্রিন ভ্যালিতে। এই হোটেলটা আমরা অনলাইনে গোয়া ইউগো অ্যাপ থেকে বুক করেছি। এই হলো আমাদের রুমটা বেশ বড় সড়ো, খোলামেলা, এসি রুমে একটা সোফা রয়েছে একটা টিভি, এছাড়াও রুমটাতে একটা মিনি ফ্রিজও রয়েছে। রুমটার ভাড়া পড়েছে 1400 টাকা। আমরা চলে এলাম একদম পল্টন বাজারের মুখটাতে। এখানে আছে নেপালি মন্দির। এই নেপালি মন্দিরটা দেখে রাখুন। এই নেপালি মন্দিরের সামনে আসলেই কামাখ্যা যাওয়ার বাস পাওয়া যাচ্ছে। এই বাসটা পুরোটা কিন্তু মন্দির অব্দি যাবে না, মন্দিরের গেটে যেখান থেকে পাহাড়টা শুরু হচ্ছে সেইখান অব্দি নিয়ে যাবে। এসি বাসগুলো চলাচল করে এখান থেকে। ওখান থেকে আবার একটা গাড়িতে যেতে হবে। আমি কিভাবে যাচ্ছি আপনাদের দেখাবো। আপাতত একটা বাসে করে আমরা মন্দিরের গেটে চলে যাব। উঠে পড়েছি এসি বাসে, বসার জায়গাও পেয়ে গেলাম। জালুকবাড়ি যে বাসগুলো যাচ্ছে সেই বাসগুলোতে উঠতে হলো, সেগুলো একদম মন্দিরের গেটে নিয়ে যাবে। সুন্দর এসি চলছে। বাসের টিকিট করে নিলাম। বাসের টিকিট করলেও 20 টাকা করে। ব্রহ্মপুত্র নদী আমরা ক্রস করছি। এই হলো ব্রহ্মপুত্র নদী। এখানেও কিন্তু খুব ভালো নদী পারাপার করে একটা মন্দির আছে, উমানন্দ মন্দির। এখানে খেয়াঘাট আছে, খেয়াতে করে পার হওয়া যায় লঞ্চে করে। এছাড়াও আছে রোপওয়ে। আমি সবই কিন্তু এখানে আপনাদের সাথে শেয়ার করবো, কারণ উমানন্দ আশ্রমটা কিন্তু দেখার মতো, একটা উমানন্দ টেম্পলটা দেখার মতো। আমরা কালকে আসবো এবং সবটাই কিন্তু পাবলিক ভেহিকেলেই করার চেষ্টা করবো। কাছাকাছির মধ্যেই, শহরের মধ্যেই এগুলো রয়েছে, সবটাই কিন্তু শেয়ার করবো। বাস আমাদের নামিয়ে দিল। এরপরে আমরা আবার যাব এই যে গেটটা, এই গেটের ভেতর দিয়েই কিন্তু আমরা যাব এবার মন্দিরে। এই পাহাড়ের ওপরেই আছে মা কামাখ্যার মন্দির, যেটা নীলাচল পাহাড়, ওই পাহাড়ের ওপরেই আছে কামাখ্যা মন্দির। আমরা এখান থেকে আবার চেঞ্জ করে যাব। এই 6 নম্বর বাসটা মন্দির অবধি কিন্তু পুরোপুরি যাচ্ছে বা ফিরছেও। এই 6 নম্বর বাসটা কিন্তু এখন মন্দিরের ওপর থেকে নেমে এলো। এই বাসটায় যদি ওঠা যায় সরাসরি পল্টন বাজার নেমে যাওয়া যায়। আমরা 6 নম্বরটা পেলাম না, আমরা ওই জন্য ব্রেক করে আসছি। রাস্তা ক্রস করে এপাশে চলে এলাম। এবার এপাশ থেকে কি পাওয়া যায় দেখব। এই শেয়ার গাড়িতে আমরা যাচ্ছি, 30 টাকা করে পড়ছে, একদম মন্দির অবধি নিয়ে যাবে। আমরা নেমে পড়লাম, যে এই গেটের সামনেই নামিয়ে দেওয়া হলো। এবার আমরা যাব মন্দিরের ভেতরে। এখানেই সমস্ত গাড়িগুলো কিন্তু নামিয়ে দিচ্ছে। জেনারেল কিউ রেজিস্ট্রেশন কাউন্টার এখানে রয়েছে। সাধারণ যাত্রীদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা রয়েছে। টিকিট কেটেই মন্দিরে প্রবেশ করতে হবে। তো আমরা দেখবো এবার গিয়ে কি ব্যবস্থা রয়েছে না রয়েছে সেটা দেখে তারপরে আপনাদের আবার জানাচ্ছি।
যাওয়ার পথে এখানে ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, এছাড়াও লকার ফেসিলিটি রয়েছে, মোবাইল বা ব্যাগ যদি কেউ রাখতে চান সেটা। এর ওপরে এই যে পাবলিক টয়লেটের ঠিক উল্টো দিকেই রয়েছে এই জুতো রাখার জমা রাখার জায়গাটা। এই যে বড় আম গাছটা দেখছেন, তার নিচেই আছে জুতো রাখার জায়গা, আর ওপরে আছে ব্যাগ মোবাইল যদি কেউ জমা রাখতে চান তবে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন। বড় ব্যাগ হলে মন্দিরের ভেতরে কিন্তু ঢুকতে পারবেন না, সেক্ষেত্রে জমা রেখে যেতে হবে, জুতো জমা রেখে এই রাস্তাটা ধরেই যেতে হবে। এখানে যেমন লেখা রয়েছে জেনারেল কিউ, অর্থাৎ যারা এমনি টিকিট বিনামূল্যে দর্শন করছেন সেখানে হচ্ছে জেনারেল কিউ। আর এখানে রয়েছে অন্ন সেবা ক্ষেত্র, যেখান থেকে বিনামূল্যে অন্ন প্রসাদ পাওয়া যায়। এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে, টাইম মতো এসে কুপন সংগ্রহ করতে হবে। আর এই দিকে হচ্ছে সিঁড়ি উঠে যাচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার জন্য। দুপাশে প্রচুর দোকান পাবেন, এরকম পুজো দেওয়ার জন্য ডালা দোকান পেয়ে যাবেন। আমি একটু জেনে নেব, এখানে জেনে জানিয়ে দেবো কীরকম কী পুজো পাওয়া যাচ্ছে। এরকম পরপর পুজোর ডালার দোকান পেয়ে যাবেন। পুজো দিতে চাইলে আগে টিকিটের ব্যবস্থা হলে তারপরেই দর্শন করতে পারবেন, মায়ের মন্দিরে পুজো দিতে পারবেন। এখান থেকে মোটামুটি যেরকম দিতে চাইছেন, 100 টাকা 200 টাকা 300 টাকা যেরকমভাবে পুজো দিতে চাইছেন, যা যা জিনিস দিয়ে পুজো দিতে চাইছেন সবটাই কিন্তু এখান থেকে আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নিতে পারেন। আমরা তো এখন পুজো দিতে পারবো না, আমরা এখন মন্দিরের ভেতরে যাব, মন্দিরে দর্শন করে চলে যেতে হবে, কারণ ভোরবেলা এসে লাইন না দিলে মন্দিরে প্রবেশ করা যাবে না। এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার, চলে এলাম প্রবেশদ্বারে, একদম মন্দিরের ভেতরে কিন্তু চলে এসেছি। আবারও বলছি, গর্ভগৃহে প্রবেশ করতে পারবো না, কিন্তু মন্দির চত্বরে তো আসতেই পারবো। মন্দির চত্বরে চলে এসেছি, এই হলো মন্দিরের প্রাঙ্গণটা, আর এই হলো মা কামাখ্যার মন্দির। প্রচুর পায়রা কিন্তু এই কামাখ্যা মন্দিরের বাইরে থাকে, আগে এসেও দেখেছি প্রচুর পায়রা থাকে। আরও একটা জিনিস, এখানে কিন্তু প্রচুর পাঠা ঘুরে বেড়াচ্ছে, আপনারা জানেন এখানে পাঠা বলি হয়, প্রচুর পাঠা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আসামের গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দির 51টি শক্তিপীঠের অন্যতম এবং তন্ত্র সাধনার প্রধান কেন্দ্র। পৌরাণিক বিশ্বাস অনুসারে শিবের তাণ্ডব নৃত্যের সময় দেবী সতীর অঙ্গ যে 51টি স্থানে পড়েছিল, তার মধ্যে কামাখ্যায় দেবী সতীর যোনিদেশ পড়েছিল। বর্তমান মন্দিরটি 1600 খ্রিস্টাব্দে কোচ রাজারা নির্মাণ করেন। গুয়াহাটি শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে নীলাচল পর্বতের চূড়ায় মন্দিরটি অবস্থিত। মূল মন্দিরে কোনো মূর্তি নেই, কেবল যোনি আকৃতির একটি প্রাকৃতিক পাথর আছে, যা ঝর্ণার জলে সব সময় ভেজা থাকে। প্রতি বছর আষাঢ় মাসে এখানকার সবচেয়ে বড় উৎসব অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়। এই সময় মূল মন্দিরের দরজা 3 দিনের জন্য বন্ধ থাকে। মূল মন্দির চত্বরে মা তারা, ষোড়শী সহ 10 মহাবিদ্যার পৃথক মন্দির রয়েছে। কামাখ্যা মন্দির দর্শনের নিয়মগুলো এবার একটু জানিয়ে রাখি। প্রতিদিন ভোর 5:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বেলা 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত এই মন্দির দর্শনের জন্য খোলা থাকে। তবে জেনারেল লাইনে পুজো দিতে গেলে অনেকটা সময় লেগে যায়, তার জন্য রয়েছে অনলাইন বুকিং এর ব্যবস্থা। তবে অনলাইনে স্লট বুক করে পুজো দিতে আসাই ভালো। অনলাইনে বুকিং এর জন্য 501 টাকা করে লাগে, যেটা অবশ্যই অ্যাডভান্স বুক করতে হবে, স্পট বুকিং কিছু হয় না। আপনার সময় অনুযায়ী স্লট বুকিং করে নিতে পারেন। অনলাইন বুকিং এ স্পেশাল দর্শনের জন্য স্ক্রিনে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আমাদের মন্দির দর্শন হয়ে গেল, এবার আমরা ঠিক যেইভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই নিচে নেমে যাব। পৌঁছে গেলাম মেন গেটের সামনে, লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এসেই পেয়ে গেলাম পল্টন বাজারের বাস, যেটা এসি বাস। ফিরে যাব আমরা আমাদের হোটেলে। আর এইভাবেই আমাদের গুয়াহাটির প্রথম দিনটা কাটলো। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। রয়েছে গুয়াহাটিতে এবং আজ আমাদের গুয়াহাটির দ্বিতীয় দিন। বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি গুয়াহাটির আশপাশটা একটু ঘুরে দেখবো বলে। গুয়াহাটির আশপাশে কয়েকটা জায়গা আছে যেগুলো আপনারা কিন্তু এরমভাবেই ঘুরে দেখতে পারেন। রয়েছে উমানন্দ আশ্রম, যেটা ব্রহ্মপুত্র নদী পেরিয়ে গিয়ে দেখতে হয়। ওখানে একটা রোপওয়েও রয়েছে, যেটা রোপওয়ে থেকে ব্রহ্মপুত্র নদের ভিউটা বা আশপাশটার ভিউ খুব সুন্দরভাবে পাওয়া যায়। সেই রোপওয়েটা রয়েছে। এছাড়া বশিষ্ঠ আশ্রম রয়েছে। এরকম কয়েকটা খুব ভালো জায়গা রয়েছে, যে জায়গাগুলো আজ আমাদের ঘুরে দেখার প্ল্যান রয়েছে। এবং আপনারাও আসলে কিভাবে ঘুরে দেখবেন, খুব
সস্তাতে, অর্থাৎ মানে কোনো গাড়ি ভাড়া না করেই এই যে পাবলিক বাসগুলো যাচ্ছে, সরকারি এই বাসগুলো যে যাচ্ছে, এরকম বাসে করেই কিন্তু গুয়াহাটি শহরটা আপনারা ঘুরে দেখতে পারেন। চলুন, আমি এখন যাচ্ছি উমানন্দ মন্দির এবং রোপওয়ের দিকেই, কি পাচ্ছি না পাচ্ছি সমস্তটাই শেয়ার করতে থাকবো আপনাদের সঙ্গে। ওই সামনে হলো নেপালি মন্দির, যে লাল হলুদ মন্দিরটা দেখা যাচ্ছে ওটা নেপালি মন্দির। আর এই নেপালি মন্দির সামনে থেকেই পেয়ে যাচ্ছেন এরকম বাস, যেগুলো সবটাই এসি বাস। এই মুখটায় আমাদের বাস নামিয়ে দিল। পল্টন বাজারের নেপালি মন্দিরের কাছ থেকে আমরা উঠেছিলাম বাসে, 10 টাকা মাত্র ভাড়া, 5 মিনিট 7 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম এই জায়গাটায়। এখানটা নেমে এই ডান দিকে চলে যাচ্ছে উমানন্দ মন্দির যাওয়ার যে ঘাটটা রয়েছে, সেই ঘাট, লঞ্চ ঘাট। আর এই বাঁ দিকে চলে যাচ্ছে যে রাস্তাটাই সোজা, এখানে গেলে পাওয়া যাচ্ছে রোপওয়ে। আমরা আগে ভাবছি রোপওয়ের দিকেই যাব, আসলে আমরা অনেকটাই সকাল সকাল চলে এসেছি, এখনো রোপওয়ে সার্ভিস বা ওইদিকে লঞ্চ সার্ভিস চালু হয়েছে কিনা বুঝতে পারছি না। সেই কারণে আমরা চাইছি আগে রোপওয়ের দিকেই যাচ্ছি, যদি রোপওয়ে সার্ভিস চালু হয়ে যায় আগে রোপওয়েটা করে নিয়ে তারপরে আমরা উমানন্দ মন্দিরে যাব। মিনিট 5 মতো হেঁটে আমরা এসে পৌঁছে গেলাম এই গেটে, যেখান থেকে রোপওয়েটা চালু, যেখান থেকে রোপওয়ে চড়া যাবে। তবে এখনো 8:30 বাজেনি, 8:30 থেকে কিন্তু ওপেন হচ্ছে এই রোপওয়েটা। 8:30 থেকে 4:30 অবধি পাওয়া যাচ্ছে রোপওয়ে টিকিট। আর একটা ব্যাপার হচ্ছে, প্রতি সেকেন্ড এবং ফোর্থ থার্সডে কিন্তু বন্ধ থাকছে, প্রতি মাসের সেকেন্ড এবং ফোর্থ থার্সডে বন্ধ থাকছে রোপওয়ে সার্ভিস। আর টিকিটের এটাও বলে দিই, ওয়ান ওয়ে টিকিট হচ্ছে 100 টাকা, আর বোথ ওয়েজ যদি নেওয়া হয় 200 টাকা। 3 বছরের বাচ্চা হলে, 3 বছরের নিচে হলে টিকিট লাগবে না। আর 3 থেকে 12 বছরের হলে 50% ছাড় পাওয়া যাবে, অর্থাৎ 200 টাকার টিকিট হলে 100 টাকা হয়ে যাচ্ছে। আমরা ওয়েট করছি এখানেই, গেট খুললেই আমরা কিন্তু চলে যাব। বললাম আপনাদের খুব সকাল সকাল চলে এসেছি আমরা টিকিট নিয়েছি, 8:30 পরেই কিন্তু টিকিট কাউন্টার খুলে গেল এবং আমরা টিকিট নিয়ে নিলাম। 200 টাকা করে টিকিট পড়লো, আমরা বোথ হয়ে কেটেছি, 200, 400, আমরা দুজন আছি, 400 টাকা টোটাল টিকিট। আর এই দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদ, এই ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়েই কিন্তু আমরা এখন যাব রোপওয়ে করে ঘুরতে। আমরা 4th ফ্লোরে চলে এলাম, লিফটে করে এলাম 4th ফ্লোরে এসেই রয়েছে এখানে কেবল কার। তার আগে টিকিটটা স্ক্যান হচ্ছে, টিকিট স্ক্যান হওয়ার পরেই কিন্তু এখানে কেবল কারে উঠতে দেবে। টিকিট স্ক্যানিং হয়ে গেল, এবার আমরা উঠে পড়ছি কেবল কারে। কেবল কারের ক্যাপাসিটি 19 জন, আর কেবল কারটা কিন্তু বেশ বড়, 19 জন। আর চারিদিকে কাঁচ লাগানো আছে, যে কোনো দিক থেকে কিন্তু ভিউটা দেখা যাবে। রোপওয়ে চালু হয়ে গেল। আমার মনে হয় নিচের দিকে বেশি না তাকানোই ভালো, একটু ওপর দিকে তাকিয়ে চললেই ভালো হবে। ব্রহ্মপুত্র নদ অনেকটাই বড়, সেই কারণেই ভিউটা অসাধারণ আসছে, একদম 360 ডিগ্রি ভিউ পাচ্ছি এখান থেকে কিন্তু আমরা। একটু ভয় লাগছে, কিন্তু আমার বেশ ভয় লাগছে, এতটা জলের ওপর দিয়ে যাচ্ছে তো। ভিউ অসাধারণ। আসুন আপনারা, আমি বলবো না আসবেন না, অবশ্যই আসবেন, এটা দেখতে আসবেন। এই দিক থেকে একটু দেখাই, এই যে এমন ভাবে তৈরি করা হয়েছে না, চারিদিক থেকে যে কেউ দেখতে পাবেন, এমন নয় যে অনেক লোক আছেন দেখতে পাচ্ছেন না। চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা আর অনেকটাই বড়, সবাই পাবেন দেখতে। সামনে যে আইল্যান্ডটা আসছে ওখানেই রয়েছে উমানন্দ আশ্রম, যেটা এখানকার একটা বড় দ্রষ্টব্য, উমানন্দ আশ্রম। এরপরে আমরা যাব সেখানে। একদম উমানন্দ মন্দিরের ওপরে চলে এসেছি, ওপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ, গাছগুলো এত সুন্দর লাগছে যে বলার নয়। এই জায়গাটা আসবেন, মন্দিরটা দর্শন করবেন, অবশ্যই আলাদা করে কিন্তু আসতে হবে। এই মন্দিরটা দর্শন করতে গেলে এখান থেকে হবে না। প্রায় 7-8 মিনিট মতো রোপওয়েটাই করে আমরা এলাম, এবার পৌঁছে গেলাম ব্রহ্মপুত্র নদের এপারে। এবার আমরা এখানে নামবো, খানিকটা সময় স্পেন্ড করে আবার রিটার্ন টিকিটও একসাথেই করে নিয়েছি আমরা, সেইখানে আবার ফিরে যাব ওই পারে। এইখানে বলে দিয়ে আর একটা ইনফরমেশন, কেউ হয়তো দেয়নি এই তথ্যটা, আমি দিয়ে দিচ্ছি আপনাদের। এখানে বেশ কিছু মন্দির আছে, এখানে
ট্যাক্সিওয়ালা রয়েছে, প্রায় স্কুটিও ভাড়া পাওয়া যায়। এখানে বেশ কয়েকটা মন্দির দর্শন করা যায়। এখানে 2 ঘন্টা সময় দেওয়া হয়। যে যখন আমরা এতে করে আসলাম রোপওয়েতে, তখন 2 ঘন্টা সময় দেওয়া হলো। 2 ঘন্টার মধ্যে এখানে বেশি মন্দির ঘোরা যাবে না। এই দোল গোবিন্দ মন্দির বলে যে মন্দিরটা আছে, আর একটা মন্দির আছে যেটা সতীপীঠ, সেই আর একটা মন্দিরও নিয়ে যাওয়া হয়, কিন্তু সেটা এই দুটো মন্দিরে ঘোরানো হবে, বাদ বাকি মন্দির এইটুকু সময় ঘুরতে পারবেন না। ওই 600 টাকার মতো গাড়ি ভাড়া পড়বে। শুধু দোল গোবিন্দ গেলে 400 টাকার মতো পড়বে। তো আমরা এখানে বেশিক্ষণ সময় কাটাচ্ছি না, আমরা মন্দির দর্শনে আর যাবো না। এখান থেকে এই হলো ভিউ। এবার আমরা আবার রোপওয়ে করে চলে যাব। রোপওয়ে থেকে নেমে সামনে থেকেই একদম বাসে উঠে পড়েছি। খুব কাছেই রয়েছে ফেরিঘাট। আমরা এখন বাসে করে যাচ্ছি সেই ফেরিঘাটেই, যেখান থেকে যাব উমানন্দ মন্দির। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, গুয়াহাটি টার্মিনাল বা প্রবেশদ্বার। সরকারি লঞ্চে যদি যেতে চান তাহলে 100 টাকা করে টিকিট কেটে আপনাদের লঞ্চে করে যেতে হবে এইখান থেকে। আগে কিন্তু এটা 40 টাকা ছিল, এবং এই জায়গাটাও কিন্তু ছিল না। আগে ছিল জলপরি বলে একটা ঘাট, ঠিক এর আগেই রয়েছে। ওখানে যাবেন না, 200 টাকা করে টিকিট পড়ছে। এখানে 100 টাকা করে টিকিট, যাওয়া এবং আসা পুরোপুরি সরকারি জায়গা। এখান থেকে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটুন। আর এখানে দেখিয়ে দিচ্ছে, আমি ফেরি সার্ভিসের টাইমিংটা দেখিয়ে দিচ্ছি। আমরা 10টা 15টায় ফেরি সার্ভিসটা নেব, 9টা 15 ছিল। 1 ঘন্টা ছাড়া ছাড়া মোটামুটি ফেরি সার্ভিস এখানে থাকে। আর 5 বছরের নিচে বাচ্চা হলে তাদের কোনো টিকিট লাগছে না। আপনারা আসুন, এখান থেকে কিন্তু টিকিট কাটতে আমি বলবো, কারণ এটা একদম অথেন্টিক জায়গা, সরকারি জায়গা। অযথা 200 টাকা করে টিকিট কেটে যাবেন না, জলপরি ঘাটে যাবেন না। একদম গুয়াহাটি টার্মিনাল, একদম নতুন বিল্ডিং, খুব সম্প্রতি চালু হয়েছে এই জায়গাটা। এখান থেকে বুক করুন বা অনলাইনেও বুক করতে পারেন। এখানে সূর্যাস্তের সময় একটা ক্রুইজ করানো হয়, মাত্র 300 টাকা দিয়ে সূর্যাস্তের ক্রুইজ হচ্ছে। এইখান থেকেই কিন্তু সরকারি জায়গা থেকেই করানো হয়। এখানেও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অনলাইনে কিভাবে বুক করবেন, কোন সাইট থেকে বুক করবেন, সেটাও কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই ক্রুইজটাও কিন্তু ভীষণ ভালো, এখানকার করতে পারেন এটাও। এগুলো কিন্তু নতুন হয়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আর মেঘলা ওয়েদারটা কিন্তু একটু খারাপ হচ্ছে। 10টা 15 লঞ্চে আমরা যাব। অসাধারণ লাগছে। এই জায়গাটা একটা বিশাল মানে বড় জায়গা করে বানিয়েছে, যেটা এতদিন ছিল না। এটা কিন্তু আপনারা প্রথম মনে হয় আমার চ্যানেলেই দেখতে পাচ্ছেন। এত সুন্দর একটা ব্যবস্থা গুয়াহাটিতে, একদম শহরের ওপরে। এন্ট্রি পয়েন্ট থেকে টিকিটটা চেক করি আমরা এলাম কিন্তু এই জায়গাটা দিয়ে, পুরো ভাসমান জেটি। অনেকটা রাস্তা কিন্তু এখানে আসতে হচ্ছে, মানে বলতে গেলে বেশ অনেকটার মাঝখানে এসে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এসে গেছি। আমাদের যে ভেসেলটা অ্যালট করা হয়েছে এমভি মেঘনা, এইটা করেই আমরা যাব। সামনেটা খালি দেখুন, একটা মনে হচ্ছে ময়দান। আমি কিন্তু এত বড় ভেসেলে উঠিনি এখনো পর্যন্ত। একদম ভীষণ সুন্দর একটা বিশাল খোলা জায়গা, ভেতরে বসার জায়গাও রয়েছে। আর আমার ভীষণ ভালো লাগছে জায়গাটা এসে, এত সুন্দর ব্যবস্থা। বা আকাশে মেঘও জমেছে, বৃষ্টি নামতে পারে যে কোনো সময়। আমি ভেতরটা একটু দেখিয়ে দেবো, ভেতরে কিরকম কি জায়গা রয়েছে। ভেতরে এরকম বসার জায়গা রয়েছে, অনেক লোক কিন্তু একসাথে বসতে পারেন। লাইফ জ্যাকেট রয়েছে প্রচুর, মানে যে কজন লোক বসছেন আর কি বা উঠছেন তাদের জন্য লাইফ জ্যাকেটও এখানে রাখা রয়েছে। এই হলো ভেতরটা, অনেকে সিটে বসে পড়েছেন। জানলা দিয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেতে পারেন, আবার বাইরে দাঁড়িয়েও যেতে পারেন। তবে আমি প্রেফার করবো বাইরে দাঁড়িয়েই, যদি বৃষ্টি না নামে। লঞ্চের ভেতরে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। নদীতে কিন্তু ভালোই জল রয়েছে এখন, বেশ ভরা, এবং জলের স্রোত বেশ ভালো, আওয়াজও ভালোই হচ্ছে জলের স্রোতের। অসাধারণ লাগছে, অসাধারণ। মানে কি বলবো, বৃষ্টি হয়ে গেল, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। মিস করবেন না কিন্তু এটা আসলে, দারুণ। নেমে পড়লাম উমানন্দ মন্দিরের ঘাটে। এই হলো উমানন্দ মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার। আর তার আগেই পড়ছে এখানে হরগৌরী মন্দির। চলে যাব আমরা একটা হরগৌরী মন্দিরটা
হরগৌরী মন্দিরটা আমরা একটু দর্শন করে নেবো আগে। মন্দির এরিয়াটা কিন্তু খুব সুন্দর, একটা দ্বীপের মাঝে আমরা রয়েছি, যে দ্বীপটাকে বলা হয় ময়ূর দ্বীপ। ইংরেজরাই নাম রেখেছিলেন পিকক আইল্যান্ড বলে। ছোট্ট একটা দ্বীপ একদম ব্রহ্মপুত্র নদের ওপর। পরিবেশটা ভীষণ সুন্দর, পাখির ডাকের আওয়াজ পাচ্ছি, চারিদিকে গাছপালা, একটা শান্ত ও নিরিবিলি পরিবেশের মধ্যে ছোট্ট দ্বীপের মধ্যে এই উমানন্দ মন্দির। খুব ভালো লাগছে কিন্তু এসে, এখানে আসলে মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। একদম মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। এই হলো উমানন্দ মন্দির, অর্থাৎ শিবের মন্দির। আর এই পাশে রয়েছে গণেশ মন্দির, দুপাশে দুটো মন্দির রয়েছে, এই পাশে গণেশ মন্দির আর ওই পাশে রয়েছে প্রভু বৈদ্যনাথ মন্দির। আর ভেতরে এই হচ্ছে মন্দিরে যাওয়ার লাইন কিন্তু পড়ে গেছে, যারা দর্শন করতে চাইছেন বা পুজো দিতে চাইছেন লাইন পড়ে গেছে। উমানন্দ মন্দিরটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের নদের মাঝে অবস্থিত একটি বিখ্যাত শিব মন্দির। এটি বিশ্বের ক্ষুদ্রতম নদীদ্বীপ উমানন্দ বা ময়ূর দ্বীপে অবস্থিত। 1694 সালে অহোম রাজা গদাধর সিংহ এটি নির্মাণ করেন। পরবর্তীতে 1897 সালের এক ভয়াবহ ভূমিকম্পে মন্দিরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে একজন ধনী ব্যবসায়ী এটি পুনর্নির্মাণ করেন। কালিকা পুরাণ মতে ভগবান শিব এখানে তার স্ত্রী পার্বতী, যাকে উমা বলা হয়, তার আনন্দের জন্য দ্বীপটি সৃষ্টি করেছিলেন। উমানন্দ মন্দিরের ওখান থেকে বেরিয়েই আমরা একদম রাস্তার উপরেই পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম বশিষ্ঠ আশ্রম যাওয়ার বাস। এই বাসটাতে করেই যাচ্ছি, এটাও এসি বাস, একদম ফাঁকা আছে বাস, বসেই যাচ্ছি। এটা যে লাস্ট স্টপেজ, আমরা যে বাসটাই যাচ্ছি 36A বাস, এই বাসটাতেই যাচ্ছি বশিষ্ঠ মুনি আশ্রম। ভাড়া পড়লো 35 টাকা। বেশ আরামদায়ক জার্নি, আর খুব কম পয়সায় কিন্তু গুয়াহাটি ঘুরছি আমরা, যেহেতু লোকাল বাসগুলোতে করেই ঘুরছি, খুব কম পয়সায় লোকাল ট্যুরগুলো কিন্তু হয়ে যাচ্ছে। এই বাসটা পল্টন বাজার হয়েই কিন্তু যাচ্ছে। আপনারা যারা সরাসরি যেতে চাইছেন, মানে আমরা যেহেতু উমানন্দ মন্দির থেকে এলাম, পল্টন বাজার থেকেও যেতে পারেন। একদম এখান থেকেই পল্টন বাজারের মুখ থেকেই পেয়ে যাচ্ছেন এই বাসগুলো, যেগুলো বশিষ্ঠ মন্দির যাচ্ছে। আমরা বশিষ্ঠ আশ্রমে চলে এলাম। অনেকক্ষণ সময় লাগলো কিন্তু বাসে আসতে, ঘন্টাখানেক লেগে গেল। এইখানে আমাদের বাস নামালো, আর এই হচ্ছে সামনেই মন্দির। এই জায়গাটা বাস ডিপো অ্যাকচুয়ালি, এখান থেকেই পরপর বাসগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে আবার পল্টন বাজারের দিকে। আসতে কোনো কিন্তু অসুবিধা হবে না, একবার বাসে উঠে পড়লে আপনাকে একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। এই হলো মন্দিরের মেন এন্ট্রান্স, যেখানে লেখা রয়েছে বশিষ্ঠাশ্রম দেবালয়। এইখান দিয়েই প্রবেশ করতে হয়। বাঁদিকে একটা গেট রয়েছে গণেশ দুর্গা। যাবো এবার আমরা মন্দিরের ভেতরে, যে কোনো সময় চলে আসতে পারেন, মন্দির কিন্তু সারাদিনই খোলা থাকে। বশিষ্ঠ আশ্রমে ঢোকার আগে এখানে চটি জুতো জমা রাখার জায়গা রয়েছে, এখানে জমা করে তারপরেই মন্দিরে প্রবেশ করতে হবে। বশিষ্ঠ আশ্রমে চলে এসেছি। আশ্রমের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। এই যে চারপাশটা হচ্ছে বশিষ্ঠ আশ্রম, আর এইখানে ঝর্ণা বইছে, জল একদম মানে জল বয়ে যাওয়ার আওয়াজটা ভীষণ ভালো লাগছে। ওপর থেকে এই পাশ থেকে একটু দেখাবো, এই পাশ থেকে জলটা নামছে পুরো। বর্ষাকাল হলে আরো ভালো দেখা যেত। আমাদের এখনো বর্ষাটা, আমরা যখন এসেছি বর্ষা খুব নামেনি পুরোপুরি, তবে ওয়েদারটা আজকে ভীষণ ভালো। এইভাবে জলটা নামছে নিচের দিকে, এই ঠিক এরকম পাহাড়ের কোলে এই মন্দিরটা করা হয়েছে। বশিষ্ঠাশ্রম ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের দক্ষিণ পূর্ব কোণে সন্ধ্যাচল পাহাড়ে অবস্থিত একটি ঐতিহাসিক শিব মন্দির। বশিষ্ঠ মুনির স্মৃতি বিজড়িত এই আশ্রমটি তার তপস্যা স্থল এবং সমাধি হিসেবে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। এই হলো মন্দিরের গর্ভগৃহ, যেখানে রয়েছেন দেবাদিদেব মহাদেব। 1764 সালে অহোম রাজা স্বর্গদেও রাজেশ্বর সিংহ আশ্রমের জন্য 835 বিঘা জমি দান করেন এবং এখানে একটি অষ্টভুজাকৃতি শিব মন্দির নির্মাণ করেন। কালিকা পুরাণ মতে বশিষ্ঠ মুনি এই স্থানেই তপস্যা করেছিলেন। মেঘালয় পাহাড় থেকে উৎপন্ন 3টি পবিত্র নদী সন্ধ্যা, ললিতা এবং কান্তা এই আশ্রমের পাশ দিয়ে বয়ে গেছে। বশিষ্ঠ আশ্রমে এসেছি। বশিষ্ঠ মানে জানি আমরা পুরাণের মুনি, একজন মুনি ছিলেন বশিষ্ঠ মুনি, তার নামে এই মন্দিরটার নাম হয়েছে বশিষ্ঠ আশ্রম। ওপরে মন্দির দর্শন করে এলাম, শিবের মন্দির, সিঁড়ি দিয়ে নেমে আসলাম।
এই যে সিঁড়িটা ধরে নেমে আসলাম, নেমে এইখানে আসলেই পাচ্ছি এখানে রয়েছে বশিষ্ঠ মুনির একটা মূর্তি। বশিষ্ঠ আশ্রম দেখে এবার আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। একদম আশ্রমের বাইরে থেকে পেয়ে গেলাম বাস, যেটা আমাদের সরাসরি নিয়ে যাবে পল্টন বাজার। গুয়াহাটি এসে কাছাকাছি এই ট্যুরগুলো ছাড়াও দেখে নিতে পারেন নেহেরু পার্ক, বালাজি টেম্পল, আসাম স্টেট মিউজিয়াম। যদিও সময়ের অভাবে আমরা এগুলো আর দেখে উঠতে পারলাম না। গুয়াহাটিতে পল্টন বাজারে এসে থাকলে কোথায় খাওয়া দাওয়া করবেন সেটা একটা ব্যাপার। বাঙালি খাওয়া দাওয়ার কোথায় পাবেন একটু দেখিয়ে দিই। যেহেতু পল্টন বাজারেই সমস্ত হোটেলগুলো, গুয়াহাটি আসলে আমরা এখানেই থাকি, যেটা স্টেশনের কাছে, এরকম হোটেল, বাঙালি হোটেল পেয়ে যাবেন। মা কালী হোটেল আমরা খেয়েছি, খাবার খারাপ নয়, খুব দারুণ টেস্টি, না হলেও ভালো খাবার সব পাবেন, মাছ মাংস ডিম পাবেন। এইদিকে পাচ্ছেন আর একটা আছে মা কালী হোটেল, ওটা হচ্ছে পুরনো মা কালী হোটেল, আর আগেরটা যেটা ছিল নিউ মা কালী হোটেল। এদিকেও রয়েছে মা কালী হোটেল, এখানেও বাঙালি খাবার পাবেন, সঙ্গে কলকাতার বিরিয়ানি যেটা হয় সেটাও পেয়ে যাচ্ছেন। রয়েছে তিরুমালা ধাবা, এই তিরুমালা ধাবাতেও বাঙালি খাবার পাওয়া যায়, এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়াও রয়েছে 12 আনা বাঙালি থালি বলে একটা, এই ঠিক এই যেই হোটেলটা দেখালাম নিউ মা কালীর উল্টো দিকেই বলতে গেলে 12 আনা বাঙালি থালি, বড় বড় করে বোর্ড লাগানো আছে। এখানেও খাবার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, খেতে পারেন। নিউ মা কালীর খাবার দাবারের যে রেটটা রয়েছে, দুপুরের খাবার, রাতের খাবারে যেটা খেতে চাইছেন, এইখানে রয়েছে এই আইটেমগুলো রয়েছে। এখান থেকে আপনারা দেখিয়ে দিলাম, যেমন ভেজ মিল যদি নেন 90 টাকা পড়ছে। এরপরে মাছ মাংস আলাদা করে নিতে হবে। অনেক রকমের মাছ কিন্তু এখানে রয়েছে, চিংড়ি, ইলিশ, চিতল, রুই, কাতলা, সব রকম মাছই কিন্তু এখানে পাবেন। মাংস তো পাবেনই, চিকেন মাটন সবই পেয়ে যাবেন। আজকে দুপুরে আমরা পল্টন বাজারেরই একটা হোটেলে খাওয়া দাওয়া করছি। হোটেলটার নাম হলো তিরুমালা ধাবা। তবে এখানে কিন্তু নামটা শুনে ভাববেন না বাঙালি খাবার পাওয়া যায় না, বাঙালি খাবার পাওয়া যায়। খুব সুন্দরভাবে সাজিয়ে কিন্তু খাবার পরিবেশন করা হয়েছে এখানে। এই আশপাশের সব হোটেলেই যা দেখলাম 90 টাকা করে ভেজ থালি হয়, যেটা আমাদের দেওয়া হয়েছে ডাল, একটা সবজি, একটা ভাজা, আর এখানে একটা শাকের চচ্চড়ি আর পাঁপড়, স্যালাড। এইটা হচ্ছে 90 টাকা। এরপরে যেটা নেবেন, মাছও নিতে পারেন, মাংস নিতে পারেন, ডিমও নিতে পারেন, সেটা আলাদা করে নিতে হবে। আমরা যেমন নিচ্ছি, একটা মাছ, রুই মাছ পড়বে 70 টাকা, আর মাংস হাফ পড়ছে 80 টাকা, 2 পিস দেবে। আমরা মাছ এবং মাংস একটা একটা করে নিচ্ছি। মাছ এবং মাংস দিয়ে দিয়েছে, এই হলো মাছ, পেটির মাছ, আর এই পাশে দিয়েছে মাংস, হাফ প্লেট, 2 পিস মাংস। পল্টন বাজার এলাকাতে বেশ কিছু দোকান পেয়ে যাবেন। আসামে আসলে কিন্তু সবাই এখান থেকে মেখলাটা নিয়ে যান, কারণ এখানকার মেখলা ভীষণ, এখানকার পোশাক মেখলা। এখানে রয়েছে বেশ কিছু মেখলা, অনেক কম দাম থেকে রয়েছে, 350 টাকাতে করে রয়েছে এখানে, 350 টাকা, 250 টাকার মেখলাও রয়েছে। আর এই পাশে কিছু রয়েছে, সেগুলো 350, 500। সুন্দর সুন্দর মেখলা রয়েছে, মেখলার কালেকশন কিন্তু বেশ ভালো, বিভিন্ন রেঞ্জের মেখলা পাওয়া যাবে। আচ্ছা, এর থেকে বেশি দামের মেখলা এখানে যে রয়েছে 500 থেকে বেশি? 350 से स्टार्टिंग होगा। हाँ, 350 से आपका 1500, 500, 1500, 2000, 2500 जितना चाहो। অত দামি দামি রয়েছে। আচ্ছা আচ্ছা, এটা থেকে স্টার্টিং হচ্ছে 350 থেকে, তারপরে বিভিন্ন দামের কিন্তু রয়েছে, বিভিন্ন মেটেরিয়ালের। হ্যাঁ, 250 টাকায়, 250 টাকায় শুরু। हाँ साड़ी, আসামের শাড়ি, তাই তো? आसाम साड़ी, আর আসাম সিল্ক রাখো? आसाम सिल्क भी मिलेगा 350 से स्टार्टिंग। আসাম সিল্ক 350 থেকে। আচ্ছা, এই হলো পল্টন বাজারের মোড়, সামনে চলে গেলে স্টেশন, আর এই পাশেই বাজারের মধ্যেই রয়েছে বিভিন্ন দোকান জামা কাপড়ের। এই যেমন পরপর কমল ক্লথ স্টোর, শান্তি ক্লথ স্টোর, রাকেশ ফ্যান্সি স্টোর। এখানে কিন্তু পোশাক আশাক, চাদর, শীতের চাদর, মেখলা, শাড়ি সব কিছু পেয়ে যাবেন, কিন্তু ভালো কালেকশন রয়েছে। এই যে মোটা মোটা যে চাদরগুলো এখানকার খুব পপুলার, এই চাদরগুলো পাওয়া যাচ্ছে 350-400 টাকা করে। বেশ গরম হয় এই চাদরগুলো, সুন্দর। 150 টাকা করে এইদিকে চাদরগুলো বেশ ভালো কোয়ালিটির, গরম হবে। এখানেও 150 টাকা করে যে চাদরগুলো বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু ভালো গরম হবে। এই হলো পল্টন বাজারের একদম মুখটা, সোজা যাচ্ছে স্টেশন, যেখান থেকে বাসগুলো ঘুরে আসছে, ওখানটা সোজা গেলে স্টেশন। এরকম বাস কিন্তু প্রচুর চলে গুয়াহাটিতে, সরকারি বাস, এবং এগুলো সবটাই এসি বাস। এই স্টেশনের এই সামনেটা যখন চলে আসছেন, এই মুখটা, এই যে ব্রিজটাকে খেয়াল রাখবেন, এই ফুট ওভার ব্রিজ যেটা রয়েছে তার নিচে এখানেই পাওয়া যাচ্ছে শেয়ার গাড়ি। এখান থেকে শিলংয়ে যেতে পারবেন, এখান থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখানে গাড়ি পাওয়া যায়, শেয়ার গাড়ি। 300 টাকা করে নিচ্ছে বড় গাড়িগুলো, যেটায় 10 জন যাওয়া যায়, আর 500 টাকা করে নিচ্ছে ছোট গাড়িগুলো, যেটায় 4 জন যাওয়া যায়।
তো এখান থেকে খুব সহজেই শিলংও পৌঁছে যেতে পারছেন মাত্র 3 ঘন্টা জার্নি করে। আর পল্টন বাজারটা সময় নিয়ে একটু আসলে আপনারা ঘুরে দেখবেন, সন্ধ্যের পরে বাজারটা বেশ ভালো বসে, অনেক কিছু কেনাকাটাও করতে পারেন। আমাদের গুয়াহাটি ঘোরা শেষ, এবার ঘরে ফেরার পালা। আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম কিভাবে গুয়াহাটি দুদিনে ঘুরবেন, খুব সস্তাতে কিভাবে ঘুরবেন, অযথা বাড়তি খরচা না করে কিভাবে ঘুরবেন, এবং সঙ্গে কামাখ্যা মন্দিরের পুজো কিভাবে দেবেন, কখন পুজো দেওয়া যায়, সমস্ত কিছু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কোথায় থাকবেন, কোথায় খাবেন, যাবতীয় তথ্য দিলাম। তাই গুয়াহাটি আসার আগে অবশ্যই আমার ভিডিওটা একবার একটু দেখে আসুন। আমাদের ট্রেন দুপুর 12:40 সরাইঘাট এক্সপ্রেস। আমরা চলে যাব এখন স্টেশনে, পল্টন বাজারে আছে, এখান থেকে পায়ে হাঁটা দূরত্বেই স্টেশন, পৌঁছে যাবো স্টেশনে। আর এখান থেকেই আমার ব্লগটা আমি শেষ করছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।